স্বাগত ডিবিসি সংবাদের সাথে আছি সামিয়া জান্নাহ। এবার জানাবো খবরের বিস্তারিত। আগামী জাতীয় নির্বাচনে জনপ্রতিনিধির খাতায় নাম লেখাতে ভোটের লড়াইয়ে নিজেদের দেখতে চায় জুলাই আগস্ট আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা। এজন্য নতুন দল গঠনে এগিয়েছেন অনেক দূর। কাঠামো দাঁড় করাতে ব্যস্ত সময় পার করছেন তারা, যার নেতৃত্ব দেবে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। থাকবে বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। সবার মতামতের ভিত্তিতে চূড়ান্ত হবে না। বিস্তারিত দাউদ খানের রিপোর্টে। পহেলা জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শুরু হয় শিক্ষার্থীদের আন্দোলন। ক্রমেই তার সরকার পতনের এক দফা দাবিতে রূপ নেয়। অবশেষে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পতন ঘটে শেখ হাসিনা সরকারের। গঠন হয় অরাজনৈতিক অন্তর্বর্তী সরকারের। দাবি ওঠে রাষ্ট্র মেরামতের, সংস্কারের পাশাপাশি জোরে সোরেই আলোচনায় আসে জাতীয় নির্বাচনের বিষয়টি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের এ যাত্রায় আন্দোলনকারী শিক্ষার্থীরা এবার ভোটের ময়দানে নিজেদের জড়াতে চায়। একাট্টা হতে পরিকল্পনা করেছে একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের। পুরাতন যে সিস্টেম আছে সেই পুরাতন সিস্টেম থেকে বেরিয়ে বাংলাদেশকে বিশ্বমঞ্চে নিয়ে যাওয়ার জন্য একটি রাজনৈতিক দল অতীব জরুরি বর্তমান সময়ে, এবং সেই রাজনৈতিক শক্তিটা 5 অগাস্টে জনগণের সামনে প্রকাশিত হয়েছিল এবং আমরা তাদেরকে অর্গানাইজড করতেছি যাতে হলো একটি শক্তি হিসাবে এবং একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রসেস হিসাবে এটা জনগণের সম্মুখে আসতে পারে। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক বলছেন, নতুন দলটি সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে গড়ে তোলা হবে। জনগণের আস্থা অর্জনই হবে তাদের প্রধান লক্ষ্য। সুযোগ থাকছে না অন্য কোনো রাজনৈতিক দলের ব্যানারে জোট করার। স্বাস্থ্য ব্যবস্থার নতুন করে পুনর্গঠন, শিক্ষা ব্যবস্থার পুনর্গঠন, যারা এই বিষয়গুলোর সাথে ঐক্যমত ছিল এবং ভবিষ্যতে থাকবে, তাদের সাথে বাস্তবিক জায়গা থেকে একটি অ্যালায়েন্স হবে। নিছক কোনো ব্যানার সর্বস্বর সাথে অথবা নিছক কোনো ব্যানারের সাথে অ্যালায়েন্স হবে না। নাগরিক কমিটিতে থাকা শিক্ষার্থী প্রতিনিধিরা বলছেন, নতুন রাজনৈতিক দল থেকে শিক্ষার্থীদের জনপ্রতিনিধি হিসেবে গড়ে তোলা হবে। নতুন দল কথাই নয়, কাজে নিজেদের জানান দেবে। এখন এই অভ্যুত্থানের পরবর্তী সময়ে এটা বাংলাদেশের একটা ক্রুশিয়াল ডিমান্ড যে এক বা একাধিক বড় রাজনৈতিক দল তৈরি হোক, এবং আমরা চাই আগামী নির্বাচনগুলোতে বাংলাদেশে অন্তত 3 থেকে 4টি বড় রাজনৈতিক দলের একটা গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা হোক। সেখান থেকে জনগণের রায়, জনগণের একটি প্রতিনিধি হিসেবে জনগণের নির্বাচিত দল ক্ষমতায় আসুক। বিভিন্ন জায়গায় যত নারী নেতৃত্ব আছেন এবং যারা আসলে শুধুমাত্র নেতৃত্ব না, বিভিন্ন পর্যায়ে আসলে সংগঠকের ভূমিকা পালন করেছেন, এরকম নারীদেরকে নিয়ে আসা এবং তাদেরকে নতুন স্বপ্ন এবং বিনির্মাণের জায়গায় তাদেরকে সেই জায়গাটা করে দেওয়া, যাতে করে তাদের যে রাজনৈতিক আকাঙ্ক্ষা সেই জায়গাগুলো তারা পূরণ করতে পারেন। তবে প্রয়োজনীয় সংস্কার ও গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন চায় না শিক্ষার্থী প্রতিনিধিরা। আমাদের গত 53 বছরের সবগুলো ইনস্টিটিউশন ভেঙে পড়েছে। ওগুলো যদি আমরা পুনর্গঠন বা সংস্কার যদি না করে আগামী ইলেকশন প্রসেসে যাই, তাহলে সেই জায়গাটা বাংলাদেশের 2000 শহীদ এবং 50-60 হাজারের যাদের অঙ্গহানি হয়েছে তাদের সাথে একটি বেইমানি করা হবে। সবকিছু ঠিক থাকলে সবার মতামতের ভিত্তিতে আগামী 2-1 মাসের মধ্যেই দলের নামও চূড়ান্ত করা হবে বলে জানায় তারা। দলীয় নাম কবে আসবে এই বিষয়ে আমাদের এখনো কনক্রিট আলোচনা হয়নি। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। রাজনৈতিক টালমাটাল পরিস্থিতিতে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনালাপ করেছেন। এ সময় ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন ও তা সুরক্ষার ক্ষেত্রে নিজেদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন উভয়ই। একই সাথে একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন জ্যাক সুলিভান। এছাড়া বাংলাদেশ যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হবে সেগুলো মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে বলেও জানান তিনি। খুলনায় রেল সেবায় উন্মোচন হলো নতুন দ্বার। খুলনা থেকে নড়াইল হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় পৌঁছাবে নতুন ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস। ট্রেনটির ঢাকায় পৌঁছাতে সময় লাগবে মাত্র 4.25 ঘন্টা। দীর্ঘ প্রতীক্ষার পর ট্রেনটি চালু হওয়ায় খুশি যাত্রীরা। আরামদায়ক, অনেকটাই নিরাপদ আর তুলনামূলক খরচ কম হওয়ায় যাত্রীদের ব্যাপক আগ্রহ রয়েছে রেলপথে ভ্রমণের।
স্বল্প সময়ে ঢাকা যাওয়া আসার দীর্ঘদিনের দাবি ছিল দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের। সেই কারণে খুলনা ঢাকা রুটে ৩ জোড়া ট্রেন চলাচল করলেও খুলনা নড়াইল রুটে নতুন রেল লাইন স্থাপনের উদ্যোগ নেয় রেল কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে পদ্মা সেতু হয়ে প্রথমবারের মতো এই রুটে ট্রেন চলাচলের মধ্য দিয়ে দাবি বাস্তবায়ন হয়েছে। এতে যাত্রীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উচ্ছ্বাস। মনে তো হচ্ছে ইতিহাস সাক্ষী করছে, এটা একটা ইতিহাস হয়ে থাকবে যে এত অল্প সময় আমরা খুলনা থেকে ঢাকা যাচ্ছি। অবশ্যই এক্সাইটিং। 3.5 থেকে 4.5 ঘন্টায় খুলনাবাসী দক্ষিণাঞ্চলের মানুষ ঢাকা পৌঁছে যাবে, এটা অত্যন্ত আনন্দের এবং খুশির। খুব স্বল্প সময়ে জাহানাবাদ এক্সপ্রেসে খুলনা থেকে ঢাকায় যেতে পারবো বলে খুব খুশি লাগছে। প্রথমবারের মতো রেলপথে যোগাযোগ স্থাপন হওয়ায় স্বপ্ন পূরণ হলো নড়াইলবাসীর। 12টি কোচ নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছাড়ে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি। এর মধ্যে 11টি যাত্রীবাহী কোচ ও একটি পণ্যবাহী লাগেজ ভ্যান। আমাদের খুলনা থেকে 553টা টিকিট ছিল, টোটাল টিকিট ছিল 778টা। তো এখানে 11টা যাত্রীবাহী বগি এবং একটা লাগেজ ভ্যান নিয়ে চলাচল করতেছে। খুলনা ঢাকা রুটে চলা 3 জোড়া ট্রেনে 7-8 ঘন্টা সময় লাগলেও নতুন রেলপথের কারণে দূরত্ব কমে সময় লাগবে মাত্র 4.25 ঘন্টা। যে রুটে আজকে ট্রেন চলবে সেটা মাত্র 198 কিলোমিটার, এটা 212 কিলোমিটার। এটা দূরত্ব মানে এটা হ্রাস পাবে, 6.5 ঘন্টা একটা ভ্রমণ সময় হ্রাস পাবে। সোমবার ছাড়া প্রতিদিন সকালে খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়বে ট্রেনটি। আর রাত 8টায় ঢাকা থেকে ছাড়া ট্রেনটি খুলনায় পৌঁছাবে রাত 11:15টায়। ডিবিসি নিউজ ডেস্ক। উত্তরের হিমেল হাওয়ায় চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে গোটা জনপদ। বিস্তারিত জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান সেলিম। সেলিম, আজ সর্বনিম্ন তাপমাত্রা কত রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় এবং কুয়াশায় কর্মমুখী মানুষের উপস্থিতি কেমন দেখছেন সড়কে, জানাবেন। সামিয়া, গত 3 দিন ধরে চুয়াডাঙ্গার তাপমাত্রা কিন্তু কমতে আছে। গত 3 দিন আগে তাপমাত্রা ছিল 15.8 ডিগ্রি সেলসিয়াস, সেটি আজকে কমে দাঁড়িয়েছে 11.8 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ আপনি বুঝতে পারছেন তাপমাত্রা আরো দিন দিন কমছে। এবং আজকে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু সূর্যের দেখা মিলেছে, কিন্তু সূর্যের যে উত্তাপ সেটি কিন্তু আসলে পরিলক্ষিত হচ্ছে না, কারণ উত্তরের হিম বাতাসের কারণে কিন্তু জনজীবন বেশ বিপর্যস্ত হয়ে পড়েছে। আমরা শহরে ঘুরে দেখেছি যারা অসহায় ছিন্নমূল মানুষ রয়েছে তারা কিন্তু খড়কুটো জ্বালিয়ে কিন্তু শীত নিবারণের চেষ্টা করছে। এছাড়া কিন্তু যারা দিনমজুর রয়েছে তারা কিন্তু কাজের সন্ধানে বের হয়েছে, কিন্তু কাজ না পেয়ে তারা কিন্তু বাড়ি ফিরে যাচ্ছে। এতে করে কিন্তু তাদের জীবন জীবিকার উপরে বেশ প্রভাব পড়েছে। আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি। আবহাওয়া অফিসের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, গত 3 দিন ধরে চুয়াডাঙ্গার আকাশ মেঘলা ছিল এবং সেই সময় কুয়াশা ছিল। সেই কুয়াশা আজকে থেকে কাটতে শুরু করেছে এবং সামনের দিনগুলোতে তাপমাত্রার যে পারদ সেটা আরো নিচে নেমে আসবে। এছাড়া কিন্তু আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তিনি যেমনটি জানিয়েছেন ইতিমধ্যে চুয়াডাঙ্গায় কিন্তু ত্রাণ মন্ত্রণালয় থেকে 10,000 কম্বল এসেছে এবং সেটি বিতরণ শুরু হয়েছে এবং নগদ 8টি উপজেলায় নগদ 12 লক্ষ টাকা এসেছে। যে 12 লক্ষ টাকার কিন্তু কম্বল ইতিমধ্যে কেনা শেষ হয়েছে এবং সেটা বিতরণের প্রায় শেষ পর্যায়ে। এছাড়া কিন্তু আমরা দেখেছি এখানে কিন্তু এখন বীজতলা রোপণের সময়, সেখানে কিন্তু কুয়াশায় বেশ বীজতলার বেশ ক্ষতি হয়েছে। এছাড়া আমরা শহরের বিভিন্ন অলিতে গলিতে দেখেছি সেখানে ছিন্নমূল মানুষের মাঝে যে কম্বল বিতরণ করা হয়েছে সেটি কিন্তু প্রয়োজনের তুলনায় একেবারে অপ্রতুল। তারা যেটি বলছে যে আরো যদি কম্বল বিতরণ করা হয় যারা ছিন্নমূল অসহায় মানুষ রয়েছে তাদের কিন্তু বেশ সুবিধা হবে। এছাড়া কিন্তু আবহাওয়া অফিসের পক্ষ থেকে আরো যেটি বলা হয়েছে, আগামী দিনগুলোতে তাপমাত্রার যে পারদ সেটি কিন্তু আরো নিচে নেমে আসবে। সামিয়া। সেলিম, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। 31st নাইট উপলক্ষে বিপুল পর্যটকের আশা করছে পটুয়াখালীর কুয়াকাটার পর্যটন ব্যবসায়ীরা। দেশ বিদেশের পর্যটক বরণে নেওয়া হয়েছে প্রস্তুতি। ছোট বড় সব হোটেল মোটেলে 75 থেকে 80 ভাগ রুম ভাড়া হয়ে গেছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে সতর্ক আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পর্যটকদের বিনোদন দিতে বিভিন্ন হোটেলে ইনডোরে খ্যাতনামা শিল্পীদের অংশগ্রহণে থাকছে কনসার্ট সহ নানা আয়োজন। এখানে আমাদের বুফের আয়োজন হবে। আমাদের এখানে সবকিছু মানে গেস্ট যাতে নিরাপদে এসে আমাদের এখানে ভালোভাবে খেতে পারে সেটার আয়োজন চলছে। আমাদের হোটেলের পুরা একদম মানে নিট অ্যান্ড ক্লিনের কাজ চলতেছে। গত সপ্তাহ থেকে আমরা লক্ষ্য করছি যে আমাদের পর্যটক এর যথেষ্ট সাড়া আছে এবং যথেষ্ট বুকিং এর জন্য কল আসছে। আর আমরাও বিভিন্ন প্যাকেজ দিচ্ছি এবং এখানে ডিসকাউন্ট আছে। তারপরে বিভিন্ন রেস্টুরেন্টে আমাদের খাবারের অফার আছে।
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে প্রতিদিন সরকার নির্ধারিত ২,০০০ পর্যটকেরও দেখা মিলছে না। ট্রাভেল পাস জটিলতার পাশাপাশি পর্যটক সীমিতকরণ ও রাত্রি যাপন নিষিদ্ধের কারণে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। এতে ক্ষতির মুখে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। ক্ষতি পুষিয়ে নিতে পর্যটকের সংখ্যা ও সময় বাড়ানোর দাবি তাদের। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। ভ্রমণ পিপাসুদের পছন্দের শীর্ষে দ্বীপটি। প্রতিবছর পর্যটন মৌসুমে হাজারো পর্যটকের পদচারণায় মুখরিত থাকত এই বিনোদন কেন্দ্র। তবে এবারের চিত্র ভিন্ন। এবছর প্রতিদিন পর্যটক সংখ্যা ২,০০০ নির্ধারণ করে দিয়েছে সরকার। রাত্রি যাপনেও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। ভ্রমণকারীরা ডিসেম্বর ও জানুয়ারিতে সেখানে রাত্রি যাপন করতে পারলেও নভেম্বর ও ফেব্রুয়ারি মাসে থাকার সুযোগ পাচ্ছেন না। ১ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বর দ্বীপে ভ্রমণে গেছেন মাত্র ৭,১০৫ জন। ১৭ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিনের পর্যটক কোটা ২,০০০-এও পৌঁছায়নি। ট্রাভেল পাসের জটিলতা, সংখ্যা সীমিত করে দেয়া আর রাত্রি যাপনে নিষেধাজ্ঞার কারণে অনেকে নিরুৎসাহিত হচ্ছেন, জানালেন পর্যটকরা। টেকনাফে আসা যাওয়া করতে গেলে প্রচুর পরিমাণ হয়রানির শিকার হতে হয়। স্পেশাল ফোর্স বা বিভিন্ন প্রশাসনের লোকজন দ্বারা আমাদেরকে চেকিং করা হচ্ছে এবং যা একটা হয়রানিমূলক বলা যায়। পাসটা আগের মতো করা উচিত। আমি এবার এসে খুব কষ্ট লেগেছে। পর্যটক ভাটায় ক্ষতির মুখে ব্যবসায়ী ও দ্বীপের বাসিন্দারা। যে প্যালেসের বন্ধু পরিবেশ মন্ত্রণালয় থেকে এমনটা নিয়ন্ত্রণ করে যে প্যালেসের কোনো জায়গায় পালাইলে এটা জরিমানা তো ৫০ টাকা জরিমানা করলে তো প্যালেস কেউ পালবে না। ২০০০ সাল মানে কিছু হবে না। যেগুলো রিসোর্ট আছে, যেগুলো রেস্টুরেন্ট আছে, আরো ক্ষতির দিকে যাচ্ছে সবাই, ব্যবসা ক্ষতির দিকে সবাই। এখন কোনো হোটেলেই ওপেন করেছে বাট কোনো পর্যটক নেই, যার কারণে খুব ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে। আগামী দিনে সেন্ট মার্টিন দ্বীপবাসী না খেয়ে মরতে হবে। তবে পর্যটক নিবন্ধনে কোনো জটিলতা না থাকার কথা জানালেন সি ক্রুজ অপারেটর। জটিলতা বলবো না, এটা মানুষজন এটাকে ভালোভাবে ওইভাবে নিতে পারেনি, কারণ অভ্যস্ত না। পাশাপাশি যে মায়ানমারে যে গোলযোগের কথা আসছে সেটা অনেকে ভয়ের মধ্যে আছে। তারা মনে করে যে ওইটা সেন্ট মার্টিন এফেক্ট করবে এরকম কিছু। দ্বীপ ভ্রমণে পর্যটকের সংখ্যা বাড়ানোর পাশাপাশি রাত্রি যাপনে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি সেখানকার বাসিন্দা ও ব্যবসায়ীদের। ডিবিসি নিউজ ডেস্ক। আগামীকাল ২৫শে ডিসেম্বর খ্রিস্ট ধর্মের অনুসারীদের সবচেয়ে বড় উৎসব ক্রিসমাস বা বড়দিন। উৎসবকে ঘিরে রাজধানীর গির্জা, নামিদামি হোটেল, রেস্তোরাঁ ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যে চলছে নানা প্রস্তুতি। দেশ ও জাতির শান্তি প্রত্যাশায় এবার যিশুর কাছে ভক্তদের চাওয়া। বড়দিনকে কেন্দ্র করে রাজধানীর গির্জাগুলোতে চলছে উৎসবের প্রস্তুতি। মধ্যরাত থেকেই বিশেষ প্রার্থনার মাধ্যমে শুরু হবে আনুষ্ঠানিকতা। গির্জাগুলোতে চলছে বড়দিনের প্রার্থনা সঙ্গীতের চূড়ান্ত মহড়া। গির্জা প্রাঙ্গণে স্থাপন করা হয়েছে বর্ণিল সাজে সজ্জিত ক্রিসমাস ট্রি। যীশু খ্রিস্টের জন্মস্থান ও জন্মক্ষণের প্রতিকৃতি স্বরূপ রঙিন আলোতে সেজেছে গির্জার ভেতর ও বাহির। খুবই ভালো লাগে, যেহেতু এটা ধর্মীয় একটা বিষয়, ধর্মীয় মানে আধ্যাত্মিক জিনিস, কাজ করলে নিজের একটা অন্যরকম একটা ফিল হয়। শান্তি রাজ হয়ে উনি আসেন। জগৎ সংসারের মানুষের মধ্যে শান্তি, যেখানে বিভেদ, বিচ্ছিন্নতা, যুদ্ধ, বিগ্রহ আছে, সেখানে তিনি শান্তি দান করেন। মিলন, ভ্রাতৃত্ব, সম্প্রীতি, সৌহার্দ্যপূর্ণ অবস্থানের জন্য আমরা থাকতে পারি। রাজধানীর ৫ তারকা হোটেলগুলোতেও চলছে জমকালো আয়োজন। ক্রিসমাস ট্রি, সান্টা ক্লজ সহ নানা প্রতীকী অনুষঙ্গে সেজে উঠেছে চারিদিক। শিশুদের জন্য থাকছে মজার সব আয়োজন। কিডস ওয়ান্ডারল্যান্ড নামে একটা কিডস পার্টি হবে। ১০০ থেকে ২০০ কেক কর্পোরেট যখন অর্ডার আসে, যেটা নিউ ইয়ার আর ক্রিসমাসকে কেন্দ্র করে, অ্যাপ্রক্সিমেটলি ৫০০ থেকে ৬০০। যিশুর আগমনী বার্তা জানান দিতে রাজধানীতে চলছে নব আয়োজন। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বড়দিনের প্রস্তুতিতে সেজে উঠেছে চার্চের সাথে ঢাকার বড় বড় হোটেলগুলো। মাজু মাহফুজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। ক্রিসমাস বা বড়দিনকে ঘিরে মেতেছে পুরো দুনিয়া, তার ছোঁয়া লেগেছে বাংলাদেশেও। এরই মধ্যে বর্ণিল সাজে প্রার্থনার আবহ তৈরি করা হচ্ছে গির্জায় গির্জায়। বড়দিনের উৎসব আনন্দকে ভাগাভাগি করে নিতে প্রস্তুত সবাই। দেশে দেশে চলছে ক্রিসমাসের ক্ষণ গণনা। পাহাড়ি জেলা বান্দরবানের খ্রিস্টান পল্লীতে চলছে সাজসজ্জায় ব্যস্ততা। জেলা শহর এবং গ্রামের উপাসনালয়ে সাজানো হচ্ছে বর্ণিল সাজে। ফারুকপাড়া, লাইমিপাড়া, গেটসামনি পাড়ার গির্জাগুলোতে করা হয়েছে আলোকসজ্জা।
বেলুন, ফুল, কাগজের ক্রাফট আর রঙিন বাতি দিয়ে ঝুলিয়ে সাজানো হয়েছে গির্জার দেয়াল ও প্রাঙ্গণ। তৈরি করা হচ্ছে ক্রিসমাস ট্রি। বাইবেল পাঠ এবং যীশুখ্রিস্টের জন্মের প্রতীকী গোশালাও বানানো হয়েছে প্রার্থনার আবহ তৈরিতে। ক্রিসমাস ট্রি সাথে ফ্ল্যাগ দিয়ে আমরা বিভিন্ন জায়গা আমরা সাজাচ্ছি। উৎসবে সামিল হতে বিভিন্ন জেলা থেকে পরিবারের কাছে ফিরছে কর্মজীবীরা। বড়দিনের উপলক্ষে বাড়িতে সবাই আসতেছে। বড়দিনের উদযাপনের ওখানে ধর্মীয় নাচ গান হবে। 25 তারিখ এই গির্জাতে, এই মন্দিরেতে আমরা গান বাজনা, তারপর প্রভু খ্রিস্টের বাক্য প্রচার করবে মুরব্বী যারা, ধর্মপালক, যাজক যারা আছে। এদিকে নোয়াখালীতে বর্ণিল আয়োজনে চলছে বড়দিন পালনের প্রস্তুতি। এরই মধ্যে আলোকসজ্জার লাল, নীল ও সবুজ আলোয় ঝলমলে হয়ে উঠেছে গির্জা। সবকিছু দূরে ফেলে রেখে আমরা যেন সবাই একসঙ্গে থাকতে পারি, আনন্দ করতে পারি একসঙ্গে, এটাই আমাদের প্রার্থনা। আমরা চাই আমরা এই দেশ থেকে আমরা সবাই সাথে আনন্দ ভাগাভাগি করে চলতে পারি। ধর্ম আমাদের যার যার, কিন্তু উৎসব আমাদের সবাই। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষ সবার মাঝে যেন সম্পর্ক অটুট থাকে, এটাই হবে এবারের বড়দিনের চাওয়া। এই বড়দিনের উপলক্ষে, খ্রিস্ট জয়ন্তী উপলক্ষে আমরা আমাদের দেশের জন্য প্রার্থনা করি, যাতে এই দেশে যেন শান্তি, একতা, ভালোবাসা যেন বিরাজমান করে। 25শে ডিসেম্বর খ্রিস্ট ধর্মের অনুসারীরা বর্ণিল আয়োজনে পালন করেন যীশুখ্রিস্টের জন্মদিন। যীশুখ্রিস্টের আদর্শ ও শিক্ষা অনুসরণের প্রার্থনা জানানো হয়, দেয়া হয় শান্তি ও আনন্দের বার্তা। সাইমা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। খেজুরের রস আর গুড় ছাড়া যেন শীত উদযাপন অসম্পূর্ণ। মৌসুম জুড়ে ব্যস্ত থাকেন চুয়াডাঙ্গার হাজারো গাছি, যা বিক্রি হচ্ছে হাটে, চলে যাচ্ছে দেশ ছাড়িয়ে বিদেশেও। তবে খেজুরের গাছ কমতে থাকায় কমছে গুড়ের উৎপাদন। সবে কুয়াশার চাদর সরিয়ে আড়মোড়া ভাঙতে শুরু করেছে প্রকৃতি, আর তখন থেকেই মাটির ভার নিয়ে ব্যস্ততা গাছিদের। খেজুরের গাছ থেকে রস সংগ্রহের পর জাল দিয়ে চলে গুড় তৈরির প্রক্রিয়া। চুলা থেকে নামানোর পর আধা তরল জমা গুড় থেকে আলাদা হয় দানা বাঁধা নলের পাটালি, আর একটি অংশ রূপ নেয় গুড়ে। এ গল্প শুধু একটি সকালের নয়, এই কর্মযজ্ঞ চলে পুরো শীত মৌসুম জুড়ে। যেন দম ফেলার ফুরসত নেই চুয়াডাঙ্গার গাছিদের। চুয়াডাঙ্গা জেলার গুড়টা মনে করেন সব জায়গায় এখন সারা বাংলাদেশ বিখ্যাত। আমরা গাছতে পারি একবার রস পেড়ে জ্বালিয়ে একবার রসে 1 কেজি গুড় হয়। অনেকের আয়ের উৎস এই রস গুড়, জীবিকার তাগিদে গাছিদের হাড় ভাঙা পরিশ্রম। আমি 40টা গাছ কাটি, বুঝেছেন, সপ্তাহে আমার 2 টকর গুড় হয়। 2 টকর গুড় হলেই ধরেন 4000 টাকা করে দাম হয়। এরপর সরোজগঞ্জ গুড়ের হাটে তোলা হয় মাটির ভাড় ভর্তি খেজুরের রস। অনলাইনেও বেড়েছে বিক্রি। তবে খেজুরের গাছের সংখ্যা কমায় প্রভাব পড়েছে গুড়ের উৎপাদনে, বেড়েছে দাম। গাছ কাটা লোক নাই, গাছ কেটে সব ভাড়ায় দিয়ে দিয়েছে। এই কারণে গুড়ের বাজার এবছর অন্তত খুব বেশি। অঞ্চলে গাছ একেবারেই নেই, যাই আছে ওই এখন মানে রস গুড় কম হচ্ছে, এই জন্য গুড়ির অতিরিক্ত দাম হয়ে যাচ্ছে। এদিকে ভেজাল মুক্ত গুড়ের উৎপাদন বাড়াতে কাজ করছে স্থানীয় কৃষি বিভাগ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদেরকে এই মানসম্মত খেজুর গুড়, বিশেষ করে যাতে চিনি না মেশানো হয়, এরপরে নিপা ভাইরাস যাতে সেখানে সংমিশ্রণ না ঘটাইতে পারে, এ বিষয়ে সর্বদা পরামর্শ দিয়ে যাচ্ছে। চুয়াডাঙ্গায় এবার প্রায় 3 লাখ গাছ কেটে গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2700 মেট্রিক টন, যার বাজার মূল্য 50 থেকে 60 কোটি টাকা। ডিবিসি নিউজ ডেস্ক। চীনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর হারবিন প্রতি বছর এই সময়টায় সেজে ওঠে নতুন সাজে। শীতে তো বরফ জমেই, আর সেই বরফ দিয়েই ভাস্কররা গড়েন নানা কিছু। সব মিলিয়ে গড়ে ওঠে অসাধারণ এক নতুন শহর। রাতে নানা রঙের আলোয় রাঙানো হয় উৎসব প্রাঙ্গণ। ভাস্করদের এই কর্মযজ্ঞের নামই আন্তর্জাতিক বরফ ও তুষার উৎসব। শনিবার শুরু হওয়া এই উৎসব চলবে 1 মাস। প্রাসাদের সাম্রাজ্য বললে চোখে ভেসে ওঠে কঠিন পাথরের তৈরি বিশাল আকৃতির এক সুদৃঢ় নির্মাণ। তবে সেই সুবিশাল প্রাসাদ যদি তৈরি হয় বরফের আদলে, তাতে বিস্ময়ের ঘোর লাগিয়ে দেয়। শুধু প্রাসাদ নয়, তৈরি করা হয়েছে নানান ভাস্কর্য। চীনের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য হেইলংজিয়াং প্রদেশের রাজধানী হারবিন শহরে শুরু হয়েছে স্নো ওয়ার্ল্ড নামের বিশ্বের বৃহত্তম বরফ এবং তুষারের থিম পার্ক। পার্কটির এবারের প্রতিপাদ্য ড্রিম অব উইন্টার, লাভ এবং এশিয়া।
সুনিপুণ আকৃতিতে তৈরি করা হয়েছে অট্টালিকা, প্রাসাদ সহ হাজারো পুতুল ও পশু পাখির ভাস্কর্য। দেখে মনে হবে বরফ ও তুষারের মিশ্রণে তৈরি আধুনিক শহর। চারিদিকে ছেয়ে আছে তুষার শুভ্রে। প্রতি বছরের মতো এইবারও এটি দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয়েছে। স্বামী, সন্তান ও বাবা মা সহ পুরো পরিবারকে নিয়ে এখানে এসেছি। একসাথে বরফের স্তূপে সাজানো এত ভাস্কর্য দেখে সত্যি আশ্চর্যজনক বলে মনে হচ্ছে। অন্তত ৪২টি দেশের ভাস্কর্য অবলোকন করে গড়ে তোলা হয়েছে এই পার্কটি। তবে প্রধান সুউচ্চ ভাস্কর্যটি অবস্থিত পার্কের মূল কেন্দ্রে, যা খেলাধুলা বিষয়ক সংস্থা অলিম্পিক কাউন্সিল অব এশিয়া OCA এর প্রতিকৃতিতে তৈরি। প্রাসাদ ছাড়াও দর্শনার্থীদের আকর্ষণ হচ্ছে ৩০০ মিটার দীর্ঘ সুপার আইস স্লাইড। ১৫টি আঁকাবাঁকা পথ নিয়ে বানানো হয়েছে পিচ্ছিল এই স্লাইডগুলো। কর্তৃপক্ষ বলছে, দৃষ্টিনন্দন এই পার্কে প্রতি বছর ২০ লাখেরও বেশি দেশি বিদেশি পর্যটকের আনাগোনা ঘটে। বিশ্বের নানান স্থাপনাকে লক্ষ্য রেখেই বিগত বছরগুলোর তুলনায় এবার সবচেয়ে বেশি ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। এছাড়া বিদেশি পর্যটকদের সুবিধার্থে আমরা পার্ক জুড়ে চীনা এবং ইংরেজি ভাষার ব্যবস্থা করেছি। ফলে আমরা আশাবাদী এবারেও লাখো দর্শনার্থীর আগমন ঘটবে। এই নৈসর্গিক সৌন্দর্য রাতের জমকালো আলোয় দ্বিগুণ রূপ ধারণ করে। লাল, নীল, হলুদ কিংবা সবুজ বর্ণের বর্ণিল নিয়ন আলোয় ফুটে ওঠে ৮ লাখ বর্গমিটারের এই বরফের শহর। ভাস্কর্য ছাড়াও পার্কটিতে রয়েছে চীনা সাংস্কৃতিক নানান আয়োজন। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সাথেই থাকুন ২৪ ঘন্টা।